আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি হালি শহরের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। হালি শহরে টায়ার চালিয়ে বিক্ষোভ, পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের সংঘর্ষ এবং ধুমধুমার কাণ্ড। হালি শহরে বিজেপি কর্মীদের বিক্ষোভ কর্মসূচি পুলিশের সাথে কাশ্মীরে হিন্দুদের আক্রমণ এবং এসএসসি দুর্নীতিতে 26,000 বাতিলের প্রতিবাদে ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা মোর্চার ডাকে হালি শহর বলিদা ঘাটা থেকে হালি শহর থানা পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল এবং মিছিল শেষে ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই মিছিলকে কেন্দ্র করে এলাকার চরম উত্তেজনা সৃষ্টি হয়। বিজেপি হালি শহর থানায় পৌঁছালে বিজেপি কর্মীরা টায়ার চালিয়ে প্রতিবাদ জানাতে চান। পুলিশ কর্মীরা তাদের বাধা দিলে বিজেপি কর্মী ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশের বিরুদ্ধে বিজেপি কর্মীদের টায়ার ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। ব্যারাকপুর যুব মোর্চার সম্পাদক অভিযোগ করেন মহিলা কর্মীদের আমার দল বলেছে ওরা কাকে স্বাগতম করবে আর কখন কালো পতাকা দেখাবে সেই ব্যাপারে আমাদের কিছু বলার নেই। এই দলটা এটা দল নয়, এটা একটা কোম্পানি। এই কোম্পানি কখন কি করে সেই সম্পর্কে আমরা কিছু বলবো না। এই ব্যাপারে দিলীপদার ব্যাপারে আমাদের রাজ্য সভাপতি তিনি তার ওরা দেখুন ওরা অনেক কিছুই চেষ্টা করবে, এটা তৃণমূলের কাজ, কিন্তু এটা কোনোদিন করতে পারবে না। এবং এসএসসি দুর্নীতিতে চাকরি হারানো শিক্ষকদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। এই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায়।
ঠিক 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 কপিটা ডেপুটেশন দেখুন, যে চাকরি প্রার্থীদের চাকরি গেছে তারা আমাদের এলাকাতেও সেই চাকরি প্রার্থীরা আছেন যারা যোগ্য, যারা চাকরি করেছেন, কিন্তু এই সরকারের চুরির জন্য, তৃণমূল নেতাদের চুরির জন্য আজকে তাদের চাকরি গেছে। আমরা সেই বিষয়ে বললাম এবং বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করেছি যে ডেমোগ্রাফি চেঞ্জ করার যে একটা চেষ্টা, প্রয়াস, সেটা চলছে। আমরা বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করছি রিসেন্ট কিছু অচেনা লোক, মানে তারা বহিরাগত বা তারা মাইনরিটি যারা, তারা কিছু কিছু জায়গা দখল করে রয়েছে, সেটা আমাদেরও বিভিন্ন চোখে পড়েছে। তো সেই বিষয়েও আমরা বিষয়টা জানালাম। এটা বিশেষ গোপন বিষয় যদিও, কিন্তু তবুও আমরা এটা ওপেন করছি, কারণ এইভাবে আস্তে আস্তে আমাদের এলাকাতেও যে ভোটার লিস্ট পরিবর্তনের নাম করে সত্যিকারের যারা ভোটার তাদের চেঞ্জ করে এবং অন্য ভোটার এখানে ঢুকিয়ে ডেমোগ্রাফি চেঞ্জ করার একটা প্রচেষ্টা চলছে, সেটা আমরা এখানে দৃষ্টিগোচরে এনেছি। বর্তমান এখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত আইসি পুলিশ রয়েছে, কি বললেন? উনি পুরোটাই শুনলেন। উনি বললেন যে তিনি বিষয়টা দেখছেন, কিন্তু দেখুন, আমরা প্রশাসনের ওপর বিশ্বাস করতে চাই, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। কিন্তু আপনারা জানেন যে এই রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই। পুলিশকে
এখানকার এমএলএ, এখানকার এমপি, এখানকার নেতা যেভাবে পরিচালনা করবে পুলিশ সেটা করতে বাধ্য হয়। আপনারা জেলে গেলে দেখবেন ভালো লোকেরা জেলে আছে আর গুন্ডা বদমাইশরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তো অর্থাৎ এখানে ভালো মানুষের জন্য জেল, যারা প্রতিবাদ করবে, যারা প্রতিরোধ করবে তারা জেলে যাবে, আর যারা চুরি করবে, যারা ডাকাতি করবে তারা দিদিমণির আশীর্বাদে রাস্তায় ঘুরে বাড়ি গাড়ি চেপে ঘুরে বেড়াবে। তো সেই বিষয়টাও আমরা ওনাদের দৃষ্টিগোচর করেছি যে যাতে প্রকৃত যারা দোষী তাদের আপনারা দেখুন, তাদের শাস্তি দিন। এবং আজকে আন্দোলন করতে গিয়ে যে ধরনের ব্যবহার এখানকার সিভিক পুলিশ করেছেন, যেভাবে আমাদের উপর তেড়ে এসছেন এবং যে দুর্ব্যবহার করেছেন সেটাও তার দৃষ্টিগোচরে এনেছি, আমরা আনার চেষ্টা করেছি। আমরা প্রশাসনকে মানার চেষ্টা করি, সেই জন্য আমরা বলেছি, কিন্তু এর বিরুদ্ধে আমাদের আন্দোলন জারি আছে, ছিল, থাকবে। দেখুন, টায়ার জ্বালাতে মানে কি, উনারা ওটাকে লুট করে নেওয়ার মতো নিয়ে চলে গেল। যারা চোর, যারা ডাকাত, যারা খুনি, যারা ধর্ষক, দেখেছেন পুলিশ তাদের ধরতে পারে, সাথে সাথে পারেনি। যারা প্রতিবাদ করছে অন্যায়ের বিরুদ্ধে, আপনি বলছেন শুধু এই এসএসসির চাকরি নয়, টেট আসছে, এরপরে পৌরসভা আসছে, এই যে পৌরসভাগুলো দেখছেন, একটু ওয়েট করুন, কত লোকের পৌরসভায় এই চাকরি, এই টাকা নিয়ে চাকরি হয়েছে, দুর্নীতির চাকরি, প্রত্যেকটা নিয়োগে দুর্নীতি, সেটা আপনারা দেখতে পাবেন। তো তাদেরকে পুলিশ চোখের সামনে দেখে, ধরতে পারে না। রেপ হয়ে যাচ্ছে, ধরতে পারে না। খুন হয়ে যাচ্ছে, ধরতে পারে না। আমাদের এই যে রাজু দাস, তাকে এইভাবে পেটালো সিসিটিভি ক্যামেরার থাকা সত্ত্বেও ধরে। আগের বারে সৈকত ভাওয়াল, রাজু দে সরি সৈকত ভাওয়ালকে মেরে ফেললো, দেখতে পারে না। খুনিদের ধরতে পারে না, ধরবে কাদের? যারা এর বিরুদ্ধে প্রতিবাদ। এই তো এখন পুলিশ, এই সরকার। আমি আবার বলছি, এটা জেহাদিদের সরকার, এটা চোরেদের সরকার, এটা নৈরাজ্যের সরকার, এটা তালিবানের সরকার। তো এখান থেকে আমরা গণতন্ত্র আশা করি না, কিন্তু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বলে আমরা এই পুলিশকে জানিয়েছি। কিন্তু আমাদের গণতান্ত্রিক আন্দোলন চলছে, আমাদের গণতান্ত্রিক আন্দোলন চলবে। চলে যাও দাদা, আপনাদের যে বিক্ষোভ যে কর্মসূচি ছিল যে দুর্গতি যাওয়াটা এখানে আস্তে আস্তে দেখা গেল যে আপনারা টায়ার জ্বালাতে চেষ্টা করছেন, পুলিশের সাথে আপনাদের চরম হস্তক্ষেপ হয়, কি বলবেন? অ্যাকচুয়ালি পুলিশদের মধ্যে একটা রেসারেসি আছে যে বিজেপিকে যত বেশি মারবে বা বিজেপিকে হ্যারাস করবে তার প্রমোশন তত তাড়াতাড়ি হবে। মুর্শিদাবাদে এসপি সহ বহু পুলিশ কর্মী মুসলমানের যখন দলগুলো এসে যখন হিন্দুদের উপরে আক্রমণ করছে, এসপি লুকিয়ে দোকানে ঢুকে গেছে আশ্রয় নেওয়ার জন্য। আমরা দেখেছি চাপদানিতে তৃণমূলের দুষ্কৃতীরা পুলিশ থানার উপরে আক্রমণ করেছে এবং টেবিল তলায় পুলিশ মাথার উপরে রেজিস্টার দিয়ে নিজেকে ঢাল করার চেষ্টা করছে। এবং যখন বিজেপি সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত একটা রাজনৈতিক বিরোধী দল এবং 2,33,27,000 মানুষের প্রতিনিধিত্ব করছে ভারতীয় জনতা পার্টি, সেই পার্টি যখন রাস্তায় নেবে সাধারণ মানুষের হয়ে, হিন্দুদের হয়ে যখন কথা বলছে, তখন তাদের লড়াই আন্দোলনকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য পুলিশ প্রশাসন আমাদের উপর আক্রমণ করেছে। এবং কেবলমাত্র ছেলেদের নয়, বহু মহিলা নেত্রী, তাদের পুরুষ পুলিশ তারা এসে আক্রমণ করেছে, গায়ে হাত দিয়েছে। আমরা ডেফিনেটলি আজকে আমরা তার প্রতিবাদ জানিয়েছি, আমরা আইসির সাথে কথা বলেছি। তবে আমরা এটাও জানি, এই পুলিশ প্রশাসন উপরে কেবলমাত্র ভারতীয় জনতা পার্টি নয়, গোটা পশ্চিমবাংলা সাধারণ মানুষ আজকে আস্থা হারিয়েছে। এই পুলিশ প্রশাসন যতদিন তৃণমূল কংগ্রেসের সরকার এই বাংলায় থাকবে, এই পুলিশ প্রশাসন দিয়ে কোনোদিন বিচার করা যাবে না বা বিচার পাওয়া যাবে না। এই বাংলার মেয়েরাও সুরক্ষিত নন, চাকরি হবে না, হিন্দুরা সুরক্ষিত নন। গোটা বাংলাটাকে পাকিস্তান এবং বাংলাদেশের মতন পরিস্থিতি তৈরি করে দেওয়ার মমতা ব্যানার্জি যে চক্রান্ত চালিয়েছেন, তার অগ্রসর ভূমিকা পালন করছে এখানকার পুলিশ প্রশাসন। আপনাদের কথা শুনেছে আইসি? দেখুন, আইসির কাছে কোনো বিশেষ কিছু করার মতো নেই, যা বুঝলাম ওনা হাত পা বাঁধা। যতটুক সূচনা এখানকার বিধায়ক মাননীয় বলবে ততটুক কাজই ওনাকে করতে হবে। এবং বিধায়ক বাবু পার্টি অফিস থেকে পরিচালিত এই পুলিশ স্টেশনের খবর আসে তৃণমূলের পার্টি অফিস থেকে। পার্টি অফিস থেকে যতটা বলে দেওয়া হবে ততটাই এখানকার পুলিশ প্রশাসন করবে। আমরা জানি এনারা চাকরি করছেন, সব পুলিশ খারাপ হয় তা নয়। তবে বর্তমানে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে মমতা ব্যানার্জি নিজের রাজনৈতিক লাভটাকে চরিতার্থ করার চেষ্টা করছেন।
আর ওই কথাটা দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে কিন্তু তারা তৃণমূলের তরফ থেকে বলে স্বাগত তৃণমূল কংগ্রেস কি বলবো? দেখুন, একটা লম্পটদের দল তৃণমূল কংগ্রেস, তারা রাজনীতি জানে না, রাজনীতি শেখে না। এবং এদের দলে দেখবেন একটা লম্পট, একটা বড় লম্পট আছে, ছোট লম্পট, বড় লম্পট, মেজো লম্পট। তো বড় লম্পট হচ্ছে কুণাল ঘোষ। এই বড় লম্পট মাঝে মধ্যে লুঙ্গি তুলে লাফাতে শুরু করে দেয়। তো এর কথা খুব একটা গুরুত্ব দেওয়ার কোনো জায়গা নেই। যাহা তো রইল মাননীয় দিলীপ বাবুর কথা, দিলীপ ঘোষ কি করবেন না করবেন এটা কেন্দ্রীয় পার্টি ঠিক করবে, আমাদের ঠিক করার কোনো জায়গা নেই। আমরা আশা করছি কেন্দ্রীয় পার্টি যা ঠিক করবে, যা সঠিক সিদ্ধান্ত নেবে সেটাই সঠিক হবে। এবং যা কথা তৃণমূল কংগ্রেস বলছে সেটাকে উত্তর দেওয়ারও প্রশ্ন আমার মনে হয় না এই মুহূর্তে আসছে। না, তারা উস্কাচ্ছে। স্বাভাবিকভাবে তাদের কাছে নিজের কোনো নেতা নেই, ওরা উস্কানি ছাড়া কোনো কাজ নেই। এবং আমি বললাম তো, কুণাল ঘোষ হচ্ছে এমন একটা গিনিপিগ যাকে মমতা ব্যানার্জি প্রত্যেকবার কাজে লাগায়। যখন নির্বাচন আসে হাতে একটা ললিপপ ধরাবে এবং ভাবে যে পরে নির্বাচনে কিছু একটা পাবে। এই কুণাল ঘোষ একসময় মমতা ব্যানার্জিকে বলেছিল সারা বাংলা সব থেকে বড় চোর হচ্ছে মমতা ব্যানার্জি, কালীঘাটে সব টাকা রাখা আছে, এখন মমতা ব্যানার্জি সব থেকে বড়, ওর কাছে একটা আদর্শ একটা মহিলা। তো কুণাল ঘোষ হচ্ছে একটা জোকার অফ দা বেঙ্গল, জোকার, বাংলা সব থেকে বড় জোকার হচ্ছে কুণাল ঘোষ, তারপর হচ্ছে মদন মিত্র। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গে যে ধরনের দুর্নীতি, যেভাবে এসএসসি চাকরি চুরি, এসএসসি নয় এরপরে টেট আছে, তারপরে পৌরসভা আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়োগে, যে কোনো নিয়োগে যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে এবং মালদা, মুর্শিদাবাদ, ধুলিয়ান, শামশেরগঞ্জ বিভিন্ন জায়গায় হিন্দুদের ওপর যে নারকীয় অত্যাচার হয়েছে এবং সেখানে শাসক দলের সহায়তায় যে ধরনের নারকীয় অত্যাচার, লুটপাট, ঘর পোড়ানো, নথি পুড়িয়ে দেওয়া এবং একসাথে ঘিরে ধরে কেবলমাত্র হিন্দু হওয়ার অপরাধে যেভাবে খুন করা হয়েছে, যেভাবে সেখানকার মহিলারা 6 দিনের বাচ্চা নিয়ে, কোথাও প্রেগনেন্ট মহিলারা তাদের ঘর বাড়ি ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছে এবং সেটা কন্টিনিউয়াসলি চলছে, সেই তার প্রতিবাদে আমরা এই পশ্চিমবঙ্গে হিন্দুরা নিরাপদ নই, এই সরকার হিন্দুদের সরকারে নয়। এবং যেভাবে প্রত্যেকটা মানুষের সাথে এই সরকার পশ্চিমবঙ্গের প্রতারণা করছে এবং যেভাবে হিন্দুদের উপর নারকীয় অত্যাচার চালাচ্ছে, তার প্রতিবাদে আমাদের এই র্যালি আজকে। একটা সরকার সে কারখানা স্থাপন করে, সরকার তার রুটি মানুষের, যখন জনগণকে কয় সরকারকে নির্বাচিত করে জনগণ, সেখানে সরকারের দায় মানুষের কর্মসংস্থান করা, রুটি তৈরি করা, শিক্ষা দেওয়া। সেখানে দাঁড়িয়ে সরকার মন্দির করছে রুটিতে, সেখানে উপস্থিত হচ্ছে বিজেপি, হচ্ছে দিলীপ ঘোষ। দেখুন, একটা বিষয় যেটা বলার কথা সেটা হচ্ছে এইখানে যেটা করেছে সেটা হচ্ছে জগন্নাথ ধাম কালচার সেন্টার। হিটকোর এইখানে দায়িত্বে ছিল, ফিরহাদ হাকিমের মাথায় রয়েছেন, যারা বাড়ি ঘর দর তৈরি করেন তাদেরকে দিয়ে একটা আমরা এখানে দেখলাম যে এটাকে একটা কালচারাল সেন্টার, জগন্নাথ ধাম কালচারাল সেন্টার করা হয়েছে। ভাবুন যে ভগবানকে নিয়েও এরা ছাড়ছে না, এখানেও তারা রাজনীতি করছে। আমাদের 4 ধামের মধ্যে এক ধাম হচ্ছে পুরী ধাম, এবং আমরা সবাই ভগবান জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম প্রত্যেকে মানুষের মনে রয়েছে, তাদের পুজো করেন, তাদের ভক্তি করেন, তাদের শ্রদ্ধা করেন। সেই জায়গাটাতেও রাজনীতিকরণ, যে জগন্নাথ ধাম কালচারাল সেন্টার একটা মন্দির, সেটা কালচারাল সেন্টার, মানুষের ভাবাবেগে এইভাবে আঘাত করা, এটা একটা সরকারের কাজ। তিনি এখন বড় হিন্দু বলে প্রমাণ করতে চাইছেন, কারণ যেভাবে হিন্দুদের মারধর করেছে, যেভাবে অত্যাচার করেছে, যেভাবে মুসলিমদের তোষণ করেছেন, দুধেল গাইদের কথা বারবার বলেছেন, মিনি পাকিস্তান করার কথা বলেছেন, তার ভরতপুরের এমএলএ যেভাবে বলেছেন হিন্দুদের 33% হিন্দুকে ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দেবো, তার একটা প্রতিবাদও এই মুখ্যমন্ত্রী করেননি। তো স্বভাবতই তার প্রতিবাদ, তার সেই দিকে লক্ষ্য রেখে তিনি এখন বড় হিন্দু সাজার চেষ্টা করছে। আপনারা জানেন পুরীর মন্দিরে তাকে ঢুকতে দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? কারণ তিনি প্রকৃত হিন্দু না, তিনি প্রকৃত মুসলিম। সেটা মানুষ পরখ করে বুঝতে পারছেন না যে তিনি কি, তার জন্য তাকে ঢুকতে দেয়নি। তো সেই জন্য সেইটাকে কাজে লাগিয়ে রাজনীতি করার জন্য তিনি জগন্নাথ ধাম কালচারাল সেন্টার তৈরি করেছেন। এবং দিলীপ দা বিজেপি উৎসাহিত দেয়নি, বিজেপি এর নিন্দা করেছে। দেখুন, এখানে দিলীপ দা গেছেন, এটা তার পার্সোনাল
ব্যাপার। এখানে এই ব্যাপার নিয়ে আমাদের রাজ্যের সভাপতি তিনি তার মন্তব্য জানিয়ে দিয়েছেন এবং তার মন্তব্যই আমাদের কথা। অতএব এখানে আলাদা করে কিছু বলার নেই, তিনি গেছে তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা কালচারাল সেন্টার কখনোই জগন্নাথ ধাম হতে পারে না। আমাদের যেখানে ভক্তি, আমাদের যেখানে আবেগ, সেই ভক্তি আবেগ সেটা নিয়েও এই মুখ্যমন্ত্রী খেলা করেছেন। এখানে অন্যভাবে তিনি রাজনীতিকরণ করার চেষ্টা করেছেন। নিশ্চয়ই পশ্চিমবঙ্গবাসী এই ব্যাপারটা অনুভব করতে পারে। বড়বাজারে যে অগ্নিকাণ্ড সেখানে কি বলবেন? মুখ্যমন্ত্রী নিজে বলছেন মানে প্রচুর পরিমাণে রাজ্যপালের তো উপস্থিত ছিল। হচ্ছিল তো, দেখুন এটা তো সেখানে আমাদের যে অগ্নি নির্বাপন যন্ত্র সেটা ছিল কি, কিভাবে আগুন লাগলো, কিভাবে এত এই গ্যাস সেখানে রাখা হয়েছিল, সেটা দেখার দায়িত্ব কাদের? পুলিশের। সেখানে যে দমকল মন্ত্রী তিনি তো কালচারাল সেন্টারে কালচারাল প্রোগ্রাম করছিলেন, তিনি কেন পৌঁছাননি সেখানে সাথে সাথে? তো স্বভাবতই এই দায় মুখ্যমন্ত্রীর, এই মৃত্যুর দায়ও মুখ্যমন্ত্রী, তাকেই পুরো দায় নিতে হবে। প্রচুর বাড়ি তো বলছেন যে বিপজ্জনক অবস্থা এখন রয়েছে। পুরো পশ্চিমবঙ্গই বিপজ্জনক অবস্থায় রয়েছে। সেটা বিভিন্ন হোটেল বলুন, বিভিন্ন রেস্তোরাঁ বলুন, বিভিন্ন জায়গা বলুন। এই যে খাগড়াগড় কাণ্ডে বিস্ফোরণ হলো, কিভাবে হলো? সবটাই বিপজ্জনক পরিস্থিতি পশ্চিমবঙ্গে। এই পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যেকে বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে, আর এই সরকার প্রত্যেকটা মানুষের সাথে প্রতারণা করছে। তাহলে কি এতদিনে হুঁশ ফিরল মমতা ব্যানার্জি? তাকে মৃত্যুর পরেই দেখুন, মমতা ব্যানার্জির হুঁশ কোনোদিন ফেরে না। চাকরি যাওয়ার পরে তখন তিনি বলেন যে বিজেপির জন্য চাকরি গেছে, মরে যাওয়ার পরে তখন তিনি বলেন ওখানে দাহ্য অবস্থা ছিল, খাগড়াগড়ে বিস্ফোরণ হওয়ার পরে বলেন ওখানে গ্যাস সিলিন্ডার ছিল। উনি কোনোটাই করেন না। যখন হাত থেকে বেরিয়ে যায় তখন তিনি, যখন বোঝা যায় যে তিনি সামনে দাঁড়িয়ে থেকে, তার প্রশাসন পুলিশ দাঁড়িয়ে থেকে এই ঘটনা ঘটাচ্ছে, তখন তিনি সেটাকে এনডোর্স করেন।